অ্যান্ড ওয়েলকাম টু এসরোএস জিএস ট্রাস্ট। আগের পলিটি ক্লাসে আমরা কোম্পানি রুল সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ক্রাউন রুল সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই দেখেছিলাম যে 1857 কী হয়েছে, আমাদের সিপাই মিউটিনি হয়েছে বা মহাবিদ্রোহ হয়েছে। এই মহাবিদ্রোহের পরে কি হয়েছে যে আমাদের এর আগে অবধি 1853 এই অবধি আমাদের লাস্ট চার্টার অ্যাক্ট আসলো এবং আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল চললো। দেন 1858 সিপাই মিউটিনির পরে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করা হলো। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হওয়ার পর যে অ্যাক্টগুলো এসছে, অর্থাৎ আমাদের ভারতের শাসন ব্যবস্থায় ধীরে ধীরে ভারতীয়দের ইনক্লুড করা এবং 1947 সালে ভারত স্বাধীন হওয়া, এর মাঝে কিছু অ্যাক্ট আসছে, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, তারপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, Government of India Act 1935 and ultimately Indian Independence Act 1947 এর মাধ্যমে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো। ক্রোনোলজিটা কেমন ছিল যে আমাদের প্রথমে হচ্ছে 1764 বক্সারের যুদ্ধে শাহ আলম, মীর কাসেম এবং সুজাউদ্দৌলার আর্মি ব্রিটিশদের কাছে হারলো ব্যাটেল অফ বক্সারে, এবং পাওয়ার আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে গেল। আর এরপরে এই কোম্পানিকে রেগুলেট করার জন্য বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট আসতে থাকলো। আর ব্রিটিশ পিএম উইলিয়াম পিটসের আন্ডারে আসলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এটাই ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্ট সিস্টেম তৈরি করা হয়েছিল। ঠিক আছে, কোম্পানি সিভিল সার্ভিস এক্সামে ভারতীয়দের ইনক্লুড করলো 1853 অ্যাক্টের মাধ্যমে। এতেও কিছু সমস্যা কম হয়নি। দেখা গেল যে সমস্যাটা ধীরে ধীরে বাড়ছে। কোম্পানি অতিরিক্ত পাওয়ার গেন করার কারণে, বলে না যে লাগাম ছাড়া গরু হয়ে যাওয়া, যে যাকে পাবে তাকেই গুতাবে, সেরকম হয়ে যাওয়াতে ধীরে ধীরে কী হচ্ছে যে কোম্পানিকেই অ্যাবলিশ করে দেওয়া হলো আমাদের 1858 অ্যাক্টের মাধ্যমে। তাহলে 1858 অ্যাক্ট কার জন্য এসছে? আমাদের রিভল্ট অফ 1857 কারণে এসছে, এবং এটাকেই ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হচ্ছে, বা সিপাই মিউটিনি বা সিপাই বিদ্রোহ বলা হয়। এরপরে 1858 যে অ্যাক্টটা আসলো, এই অ্যাক্টটাকে বলা হচ্ছে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশরা বলতে চাইল যে ভারতবর্ষে আমরা এবার উত্তম শাসনের ব্যবস্থাপনা করব। এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো? প্রথম যেটা বললাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হলো। এবং এই অ্যাক্টের মাধ্যমে আগে কি ছিল? আগে ভারতবর্ষের শাসন ব্যবস্থা চলছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার মাধ্যমে। রাইট? এইবার শাসনভার সম্পূর্ণ ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে গেল, বা ব্রিটেনের মহারানীর আন্ডারে চলে গেল। হার মেজেস্টি, মানে যত রেভিনিউ পাওয়ার, যত টেরিটোরিয়াল পাওয়ার, এগুলো সবই ব্রিটিশ ক্রাউন নিজের অধীনস্থ করলো। রাইট? গভর্নর জেনারেলের অফিস ভ্যাকেন্ট হলো, তার পরিবর্তে কি একটা অফিস অ্যাপয়েন্ট করা হলো, যে ভাইসরয়ের অফিস অ্যাপয়েন্ট করা হলো। ভাইসরয় কি? ব্রিটিশ ক্রাউনের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ। কোথায়? ভারতবর্ষে। তাহলে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ।
ইন্ডিয়াতে। আচ্ছা, কমেন্ট বক্সে তোমরা লিখে দাও যে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন। আচ্ছা, ভারতবর্ষে প্রথম যে ভাইসরয় অ্যাপয়েন্ট হলো, প্রথম ভাইসরয় হচ্ছে আমাদের লর্ড ক্যানিং, রাইট? আচ্ছা, তা ভাইসরয় যখন অ্যাপয়েন্ট হয়েছে, এবার তাকে অ্যাসিস্ট করার জন্য কি হচ্ছে, লন্ডনে একটা সেক্রেটারি অফ স্টেট একজনকে অ্যাপয়েন্ট করা হলো। এই সেক্রেটারি অফ স্টেট কি? ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার, এবং ভারতবর্ষে যে বিভিন্ন রকম ব্যবস্থাপনা সেটা দেখাশোনা করবে ইংল্যান্ডে থেকে কে? সেক্রেটারি অফ স্টেট, রাইট? এবং এই সেক্রেটারি অফ স্টেট রেসপন্সিবল কার প্রতি? ব্রিটিশ পার্লামেন্টের প্রতি রেসপন্সিবল থাকবে। তাহলে সিস্টেমটা বোঝা যাচ্ছে আশা করি। এবং এই সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করার জন্য 15 জন মেম্বারের একটা কাউন্সিল ভারতবর্ষে তৈরি করা হলো। আর এই যে কাউন্সিল, এটা কি? এটা একটা অ্যাডভাইজারি বডি রূপে কাজ করবে। এর কাজ থাকবে কি? যে ভারতীয় শাসন ব্যবস্থা ভাইসরয় কীভাবে চালাচ্ছে সেই সংক্রান্ত রিপোর্ট নিয়ে সেক্রেটারি অফ স্টেটকে দেওয়া। ওকে, নাও আমাদের নেক্সট ইম্পর্টেন্ট অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এই অ্যাক্টের মোটিভেশনটা কী ছিল? যে ব্রিটিশরা ধীরে ধীরে অনুধাবন করতে শুরু করেছিল যে ভারতীয় যে শাসন ব্যবস্থা তারা পরিচালনা করছে, তাতে আমি যাদের শাসন করছি তাদেরও হস্তক্ষেপ দরকার, তাদের সহযোগিতা বিনা আমরা শাসন ব্যবস্থা চালিয়ে রাখতে পারবো না। তার জন্য ধীরে ধীরে কিছু অ্যাক্ট আনতে এরা শুরু করলো। এটা বোঝা গেছিল কখন থেকে? যে 1857 সালে যে মহাবিদ্রোহ হলো তার মাধ্যমেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছিল, রাইট? আচ্ছা, এবার কি হলো যে আমাদের ভারতীয় যে শাসন ব্যবস্থা তাতে ভারতীয়দের অ্যাপয়েন্ট করা শুরু হলো। দেখো, এখানে একটা জিনিস হচ্ছে, 1737 আমাদের রেগুলেটিং অ্যাক্ট, ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট আসলো। ধীরে 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 পাওয়ার সেন্ট্রালাইজ হচ্ছিল। সেন্ট্রালাইজ হতে হতে 1833 চার্টার অ্যাক্ট আমরা গিয়ে পৌঁছেছি। এই জায়গায় সেন্ট্রালাইজেশন একদম তার পিকে পৌঁছে গেছে। এরপরে এই 1861 অ্যাক্টের মাধ্যমে আমার সেন্ট্রালাইজেশন টেন্ডেন্সিটা কিন্তু নষ্ট হচ্ছে, আমরা দেখতে পাবো। এবং আলটিমেটলি 1937 আস্তে আস্তে যে আমাদের প্রভিন্সগুলো, এই প্রভিন্সগুলো অটোনোমাস প্রায় হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি যে 1858 অ্যাক্টের মাধ্যমে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হয়েছে। মানে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে আমরা পড়েছিলাম না যে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টর দুটো বডি তৈরি করা হয়েছিল, যেটাকে আমরা ডবল গভর্নমেন্ট বলছিলাম। এই জিনিসটাও কিন্তু অ্যাবলিশ হয়ে গেল। তাহলে আমরা ফিরে আসছি আবার 61-এ। তাহলে 61-এ ভারতীয়দের কি করা হলো? ল মেকিং প্রসেসে অ্যাপয়েন্ট করলেন। কে করলেন? ভাইসরয় লর্ড ক্যানিং। তাহলে ভাইসরয় লর্ড ক্যানিং যাদেরকে অ্যাপয়েন্ট করছেন কি কি দেখো,
1862-তে অ্যাপয়েন্ট করছে রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা আর স্যার ধিনকার রাও, এদেরকে উনি অ্যাপয়েন্ট করলেন। সেন্ট্রালাইজেশন টেন্ডেন্সিটা বন্ধ হলো। তাহলে এইখান থেকে আমাদের বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সি বোম্বে আর মাদ্রাস প্রেসিডেন্সিকে তার লেজিসলেটিভ পাওয়ার দিয়ে দেওয়া হলো। রাইট, এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই অ্যাক্টের মাধ্যমে কি করা হচ্ছে? লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হচ্ছে। কোথায় কোথায় দেখো, বেঙ্গলে তৈরি করা হচ্ছে 1862-তে। তারপর হচ্ছে আমাদের নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স 1886-এ, পাঞ্জাবে 1897-এ কী করা হলো? লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো। আর লর্ড ক্যানিং আমাদের প্রস্তাব দিয়েছিল 1859-এ পোর্টফোলিও সিস্টেমের। তাহলে পোর্টফোলিও সিস্টেমটা কী জিনিস? দেখো, আমরা যদি আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি, যে স্বরাষ্ট্র দপ্তর, তার স্বরাষ্ট্র দপ্তরের হেডকে আমাদের অমিত শাহজি। তাহলে এই অমিত শাহজি কী দেখছে? যে হোম অ্যাফেয়ার্সকে কন্ট্রোল করছে, তাহলে গৃহমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরকে কন্ট্রোল করছে। এই আন্ডারে যত কর্মচারী, তারা একটা ক্যাবিনেট বা একটা বিশেষ দিক রয়েছে, তেমনি একটা শিক্ষা দপ্তর আছে, তেমনি স্বাস্থ্য দপ্তর আছে, এরকম আলাদা আলাদা দপ্তর আছে। এই দপ্তরটাকেই বলা হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, বেসিক্যালি একজন মেম্বারকে কিছু ডিপার্টমেন্ট অথরাইজ করে দিলেন। আর এই জিনিসটা আসলো কোথায়? আমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ আমাদের আসলো। ভাইসরয়কে কি পাওয়ার দেওয়া হলো? ভাইসরয়কে পাওয়ার দেওয়া হলো এমার্জেন্সি টাইমে আমাকে অর্ডিন্যান্স উনি ইস্যু করতে পারবেন, এবং এই অর্ডিন্যান্সের মেয়াদ হবে 6 মাস। যেমন এমার্জেন্সিতে আমাদের প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মেয়াদও হয় আমাদের 6 মাস। আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও যে কোন আইন বলে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে। নাও, এরপরে ফার্দার যে অ্যাক্ট আসলো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। 1892-তে কী হচ্ছে? যে আমাদের নন অফিসিয়াল মেম্বার অ্যাপয়েন্ট করা হচ্ছে। কোথায়? সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এই জিনিসটা করা হচ্ছে। কিন্তু এখনও অফিসিয়াল মেজরিটি রয়েছে কাদের? যে নমিনেটেড মেম্বার নয়, অফিসিয়াল মেম্বারদেরই রয়েছে। রাইট? আচ্ছা, দেখো, এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো? যে এই যে নমিনেটেড মেম্বার বা এই অ্যাডিশনাল মেম্বার, এদেরকে কিছু পাওয়ার দেওয়া হলো। কি পাওয়ার দেওয়া হলো? যখন বাজেট ডিসকাস হবে, বাজেট ডিসকাস সেশনে এরা বসতে পারবে এবং এক্সিকিউটিভ কোশ্চেন্স পাস করতে পারবে। কিন্তু এখনও যেটা দেওয়া হয়নি, সাপ্লিমেন্টারি কোশ্চেন করার পাওয়ার দেওয়া হয়নি।
পাওয়ারটা এখনও দেওয়া হয়নি, বাজেটে ভোটিং পাওয়ার দেওয়া হয়নি। এই জিনিসগুলো কিন্তু এখনও ইন্ডিয়ান নমিনেটেড মেম্বাররা পেলেন না। ভাইসরয়, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, বেঙ্গল চেম্বার অফ কমার্স, এদের রেকমেন্ডেশনে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ান মেম্বারদের নমিনেট করতে পারবে। ঠিক একইভাবে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে গভর্নর কিছু ইন্ডিয়ান মেম্বারকে নমিনেট করতে পারবে। কাদের রেকমেন্ডেশনে? ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ইউনিভার্সিটি, বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন, জমিদার এবং চেম্বারের রেকমেন্ডেশনে কিছু ইন্ডিয়ানকে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কী করতে পারবে? গভর্নর নমিনেট করতে পারবে। প্রভিন্সিয়াল গভর্নর যারা আছে, যেমন বোম্বে, মাদ্রাজ, তারপর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এইসব জায়গায় যারা গভর্নর রয়েছেন তারা। ওকে, নাও this is very very important. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটাকে মরলে মিন্টো রিফর্ম বা মরলে মিন্টো সংস্করণও বলা হয়। এবং এই টাইমে লর্ড মরলে কী ছিল? সেক্রেটারি অফ স্টেট ছিল, এবং লর্ড মিন্টো ছিল হচ্ছে আমাদের ভাইসরয়। এদের আগে তো লর্ড যুক্ত করাটা ঠিক না। এরা এমন এমন জিনিস বানিয়েছে যে আজকের দিনের নেতাদের কাছে এটা অনুপ্রেরণা হয়ে গেছে যে কীভাবে করাপশান করতে হয়, কীভাবে শাসন ব্যবস্থা চালাতে হয়। তাহলে দেখো কি কি ফিচার্স আসলো এই 1909 অ্যাক্টে। প্রথম যে ফিচার্সটা আসলো, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের আওতাটা বেড়ে গেল। কিভাবে বাড়লো? দেখো, আমাদের সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যে মেম্বার ছিল, নমিনেটেড মেম্বার, সেটা 16 থেকে 60টা করা হলো। ঠিক আছে। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে মেম্বারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যে সেটা বিভিন্ন প্রভিন্স যত বড় হবে তার উপর ডিপেন্ড করছে, এটা ইউনিফর্ম নয়। আর কি, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে এখনও অফিসিয়াল মেজরিটি আছে, কিন্তু প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নন অফিসিয়াল মেজরিটি দেখা গেল। এই অ্যাক্টের মাধ্যমেই প্রথম সাপ্লিমেন্টারি কোশ্চেন বাজেট ডিসকাশনে নন অফিসিয়াল মেম্বার বা নমিনেটেড মেম্বাররা পাস করতে পারলো। আগে কি ছিল? লেজিসলেটিভ উইংয়ে ইন্ডিয়ানরা নমিনেট হতো। কোন নাম্বার অ্যাক্টে? আমাদের হচ্ছে 1892 অ্যাক্টের মাধ্যমে। সেখানে দেখা গেল যে লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ানরা নমিনেট হয়েছে, কিন্তু এক্সিকিউটিভ অথরিটির মধ্যে ইন্ডিয়ানরা আসেনি। এইবার ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের, এবং প্রভিন্সে গভর্নরের যে এক্সিকিউটিভ কাউন্সিল, তাতে প্রথমবারের জন্য ইন্ডিয়ানরা অ্যাপয়েন্টেড হলো। প্রথম অ্যাপয়েন্ট কে হলো? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ইনি প্রথম ইন্ডিয়ান যিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হলো, এবং ইনি একজন ল মেম্বার বা আইন বিষয়ক সদস্য হিসাবে কি হলেন? নিযুক্ত হলেন। রাইট? আচ্ছা, এই যে লর্ড মরলে এবং লর্ড মিন্টো, এই মরলে মিন্টো রিফর্মসের মাধ্যমে এই লর্ড মিন্টো একটা কাজ করলেন। দেখো, আজকেও আমরা এই মরলে মিন্টো রিফর্মের যে ঘটনা, এর থেকে কিন্তু মুক্তি হতে পারিনি। এটা কি? এটা সিড অফ ডিভিশন।
সমাজের যে স্তর বিন্যাস তার বীজ বপন করে দিয়ে গেছেন। ভোট হয় না, কমিউনাল রিপ্রেজেন্টেশন বা সেপারেট ইলেকটোরেটের সিস্টেম আনলেন। মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট দিয়ে দেওয়া হলো, মানে এই লেজিসলেটিভ কাউন্সিলে যে মুসলিম মেম্বাররা ইলেক্ট হবেন তারা শুধুমাত্র মুসলিম ভোটারদের দ্বারাই হবে। এই জিনিসটার বীজ বপন তো করলেন কে? লর্ড মিন্টো। কিন্তু পরবর্তী অ্যাক্টে এটা আরও ইন্টেন্সিফাই হবে। মানে কি, আমরা ঘরের মধ্যে যত বেশি যুদ্ধ করব তত কি প্রতিবেশী মজা দেখবে। বারবার ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনাটাই ঘটেছে। আমাদেরকে ভেঙে দিয়ে ওরা নিজেদের ক্ষমতাকে কি করেছে? ত্বরান্বিত করেছে এবং ক্ষমতাশালী হয়ে উঠেছে। এবং এই অ্যাক্টের মাধ্যমে কমিউনালিজমকে লিগালাইজড করা হলো, সাম্প্রদায়িকতাকে লিগাল বলে ঘোষিত করে দেওয়া হলো। লর্ড মিন্টোকে কমিউনাল ইলেকটোরেটের জনক বলা হয়। ঠিক আছে, শুধুমাত্র যে সেন্ট্রালে এটা হলো তা নয়, এটা প্রেসিডেন্সি কর্পোরেশনেও হচ্ছে, চেম্বার অফ কমার্সে হচ্ছে, ইউনিভার্সিটিতে হচ্ছে, এইসব জায়গাতেও কিন্তু এই ঘটনাগুলো ধীরে 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 ঘটতে শুরু করছে। ওকে, নাও নেক্সট অ্যাক্ট। লর্ড মরলে যদি বাবা হয় তাহলে এই অ্যাক্ট হচ্ছে তার সুযোগ্য পুত্র। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এই অ্যাক্টটাকে কি বলা হয়? মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বলা হয়। এই অ্যাক্টটা আনা হয়েছিল 1919-এ, কিন্তু এটা কার্যকরী হয়েছে 1921 থেকে। মন্টেগু এই সময় সেক্রেটারি অফ স্টেট ছিলেন এবং চেমসফোর্ড ছিল ভাইসরয়। ঠিক আছে, এর পেছনে কাহিনী কি? যে 20 আগস্ট 1917 ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে ডিক্লারেশন আসলো যে ধীরে ধীরে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভকে ব্রিটিশ গভর্নমেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে ধরে নেওয়া হবে। আর সেই জিনিসটাকেই আনার চেষ্টা করলো কিন্তু 1919 অ্যাক্টের মাধ্যমে। বাট এই অ্যাক্টের কিছু প্রভিশন সত্যি আনসাকসেসফুল সিদ্ধ হয়েছে। এই অ্যাক্টের মাধ্যমে কি করা হচ্ছে? আমাদের আজকের দিনে কি হয়, যে পলিটিক্যাল সিস্টেম যদি বলি, আমাদের হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, এর আন্ডারে বিভিন্ন স্টেট আছে এবং স্টেট গভর্নমেন্ট আছে, এবং আমাদের কিছু কিছু সাবজেক্টের ডিভিশন আছে যেখানে শুধুমাত্র পার্লামেন্ট ল বানাবে, যেটাকে আমরা সেন্ট্রাল সাবজেক্ট বলছি। যেখানে স্টেট লেজিসলেশন ল বানাবে সেটাও আমাদের স্টেট সাবজেক্ট। আর আমাদের আছে যে কনকারেন্ট সাবজেক্ট, যেখানে সেন্ট্রাল এবং স্টেট দুজনই রুল বানাতে পারে। আচ্ছা, এই সাবজেক্টগুলো আর্টিকেল কত নম্বরে দেওয়া আছে এবং কোন শিডিউলে আছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো, বিভিন্ন সাবজেক্টগুলোকে সেন্ট্রাল এবং প্রভিন্সে ভাগ করে দেওয়া হলো। সেন্ট্রাল সাবজেক্টে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ল বানাবে, আর প্রভিন্সিয়াল সাবজেক্টে ল বানাবে প্রভিন্সিয়াল লেজিসলেচার। ঠিক আছে, আর কি
প্রভিন্সিয়াল সাবজেক্টকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হলো, একটা হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্ট, আরেকটা হচ্ছে রিজার্ভড সাবজেক্ট। দেখো ট্রান্সফার্ড সাবজেক্টে কী আছে, ট্রান্সফার্ড সাবজেক্টে কী হচ্ছে, দেখো এই ট্রান্সফার্ড সাবজেক্টগুলোতে ল বানাবে তো মিনিস্টাররা, যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে মিনিস্টাররা আছে তারাই ল বানাবে, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের। কিন্তু এর রেসপন্সিবল কার উপর হবে, যে গভর্নরের উপর রেসপন্সিবল হবে, এবং গভর্নর অথরাইজড দেবে এই লয়ের। সেগুলো কি কি, পাবলিক হেলথ, এডুকেশন, লোকাল গভর্নেন্স, এগ্রিকালচার, এগুলো। ল মেম্বারে তো এবার ইন্ডিয়ানরা আছে, কি ফালতু ফালতু সাবজেক্টকে ট্রান্সপোর্ট সাবজেক্টে রেখেছে। হ্যাঁ তুমি ল বানাও, অথরিটি তো আমার, গভর্নরের। আর রিজার্ভ সাবজেক্টে দেখো কী কী আছে, পুলিশি ব্যবস্থা আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস রয়েছে, রেভিনিউ রয়েছে, ফাইন্যান্স আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে। এগুলোতে হস্তক্ষেপ বাবা ইন্ডিয়ানদের করতে দেওয়া যাবে না। কি বলছে, অ্যাডমিনিস্ট্রার্ড বাই গভর্নর প্লাস এক্সিকিউটিভ কাউন্সিল, গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিলে লেজিসলেশনের উপর কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। দেখো আজকে আইনসভায় কোনো আইন পাস হতে গেলে লেজিসলেশনের উপর রেসপন্সিবিলিটি থাকে। যদি বিরোধী পার্টি ভোট না দেয় এবং বিরোধী পার্টির পক্ষে মেজরিটি থাকে, তাহলে সেই অ্যাক্ট কিন্তু পার্লামেন্ট থেকে পাস হতে পারবে না। তাহলে ডুয়াল স্কিম আমরা দেখতে পেলাম, এটাকেই বলা হচ্ছে ডায়ার্কি। গ্রিক শব্দ ডাই আর্ক, এর কথার অর্থ হলো ডবল রুল। যদিও এই এক্সপেরিমেন্টটা আনসাকসেসফুল হলো, সাকসেসফুল খুব একটা হয়নি। নেক্সট দেখো, প্রথমবারের জন্য কি করা হচ্ছে, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল এ বাইক্যামেরালিজম আনা হলো। আমাদের যে পার্লামেন্ট, এটাকে যদি আমি ইন্ডিয়ান পার্লামেন্ট বলি, ইন্ডিয়ান পার্লামেন্ট এর আপার হাউস এবং লোয়ার হাউস আছে। আপার হাউস হচ্ছে রাজ্যসভা আর নিচে হচ্ছে আমাদের লোকসভা, তাই তো? তেমনি স্টেট লেজিসলেচারে আমরা দেখতে পাই বিধানসভা এবং বিধান পরিষদ। সেই সিস্টেমটা কিন্তু এসছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর মাধ্যমে। ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের আপার হাউস কাউন্সিল অফ স্টেট আর লোয়ার হাউস কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর এর মেজরিটি কি ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে অ্যাপয়েন্ট করা হলো, রাইট? আচ্ছা, নেক্সট, এই অ্যাক্টের মাধ্যমে চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মণ্ডল প্রতিষ্ঠা করা হলো 1921 সালে। 120 জন এর মেম্বার ছিল। এর হেড ছিল কে, ভাইসরয়। নেক্সট, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন 1926-এ তৈরি করা হলো। কি করবে, আজকের দিনে যেটা ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বোর্ড, তেমনি একটা বোর্ড তৈরি করা হয়েছে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, সিভিল সার্ভেন্ট অ্যাপয়েন্ট করবার জন্য। এর আগে এই আইসিএস এক্সাম দিতে কোথায় যেতে হতো, ইংল্যান্ডে যেতে হতো। তারপর কি,
franchisee granted to limited people based on property, tax and other qualification. Provincial budget separated from central budget. দেখো, কিছু ব্যক্তিকে তার প্রপার্টি, ট্যাক্স, কতটা ট্যাক্স দিচ্ছে, বিভিন্ন কোয়ালিফিকেশনের ভিত্তিতে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া শুরু হলো। বাজেট, আমাদের যে আজকের দিনে স্টেট বাজেট হয় এবং আমাদের সেন্ট্রাল বাজেট হয়, স্টেট বাজেট হয়, এই জিনিসটা হয়। এই জিনিসটা আগে একটাই বাজেটের মাধ্যমে আসতো, এইটাকে দুটো আলাদাভাবে সেপারেট করা হলো, সেন্ট্রাল বাজেট এবং স্টেট বাজেটকে, এই অ্যাক্টেরই মাধ্যমে। ঠিক আছে, প্রভিন্সিয়াল লেজিসলেচারকে বাজেট এনাক্ট করার পাওয়ার দেওয়া হলো। ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে 6 মেম্বার ছিল, যার 3 এবার ইন্ডিয়ানকে নমিনেট করা হচ্ছে। ঠিক আছে, এর মাধ্যমে আগে দেখো শুধুমাত্র মুসলিমদের সেপারেট ইলেক্টোরেট দেওয়া হলো। এইবার এই যে মন্টেগু এবং চেমসফোর্ড, এনারা কি করলেন, এনারা বলছে দাও শিখদেরও আলাদা ইলেক্টোরেট দিয়ে দাও, ইন্ডিয়ান খ্রিশ্চানদের আলাদা ইলেক্টোরেট দিয়ে দাও, অ্যাংলো ইন্ডিয়ানদের আলাদা ইলেক্টোরেট দিয়ে দাও, ইউরোপিয়ানদের আলাদা ইলেক্টোরেট দাও। তার মানে সোসাইটিকে কিভাবে ভেঙে তছনছ করে দেওয়া যায়, যত ভাগে ভেঙে থাকবে, যত ইউনাইটেড হতে না দেব, তত শাসন করা সোজা হয়ে যাবে। লন্ডনে একজন হাই কমিশনারের অফিস তৈরি করা হলো এবং সেক্রেটারি অফ স্টেটের কিছু কার্য এই হাই কমিশনারকে ট্রান্সফার করে দেওয়া হলো। ঠিক আছে, আর কি, ভারতকে ডমিনিয়ন অফ স্টেট তৈরি করবার জন্য বলা হলো যে ধীরে ধীরে ব্রিটিশ শাসনকে কমিয়ে ভারতীয়রা এতে যাতে নিজেদের শাসন ব্যবস্থা নিজেরা করতে পারে বা ডমিনিয়ন স্টেট হিসেবে রাজত্ব করতে পারে, তার জন্য 10 বছর পরে একটা স্ট্যাটিউটারি কমিশন অ্যাপয়েন্ট করার কথা বলা হলো। 1919 অ্যাক্ট এসছে, এরপরে এই স্ট্যাটিউটারি কমিশন আসার কথা হচ্ছে আমাদের 1930, কিন্তু 3 বছর আগেই চলে এসছে। সেটা কি, সাইমন কমিশন, নভেম্বর 1927। 3 বছর হওয়ার পূর্বেই 1919 অ্যাক্ট এনাক্ট হওয়ার 10 বছর পরে আসার কথা। তার মানে মোটামুটি 1929 টু 1930 আসার কথা ছিল এই স্ট্যাটিউটারি কমিশনের, কিন্তু না এসে 3 বছর আগে নভেম্বর 1927 সালে চলে এসছে। 7 সদস্যের একটা স্ট্যাটিউটারি কমিশন, যাকে আমরা সাইমন কমিশন নামে চিনি। এই সাইমন কমিশন নিয়ে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে ইন ডিটেলস আলোচনা করব। কিন্তু এখানে পলিটির সেন্সে আমরা একটু মোটা মোটা পর্যালোচনা দেখব যে স্যার জন সাইমনকে এই কমিশনের হেড অ্যাপয়েন্ট করা হলো। এই কমিশনেকে কংগ্রেস সহ এবং বড় পার্টি কী কী ছিল তখন, কংগ্রেস ছিল, মুসলিম লীগ ছিল এবং অন্যান্য যে পার্টিরা ছিল, তারা সকলেই বয়কট করলো। কেন? এই যে কমিশন অ্যাপয়েন্ট করছে, কার জন্য করছে? ইন্ডিয়াতে স্বায়ত্তশাসন বা আমাদের ভারতবাসীরা ভারতীয়দের লেজিসলেটিভ কাউন্সিলে পাওয়ারকে বাড়ানোর জন্যই কিন্তু এই কমিশন অ্যাপয়েন্ট করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই কমিশনে সবাই ব্রিটিশ ছিল, ভারতীয়রা ছিলই না। তাহলে তুমি যাদের জন্য করছো তাদেরকে যদি মেম্বার না রাখো, তাহলে তো তোমাকে সবাই বয়কট করবেই, কারণ মতলব তোমার অন্য কিছু ভাববে, তাই না? এর জন্য কি হলো, এই সাইমন কমিশনের পরবর্তীতে 3 গোল টেবিল বৈঠক হচ্ছে। এই গোল টেবিল বৈঠকে একটা সাদা পেপার বা হোয়াইট পেপারে কি করা হচ্ছে, যে
কনস্টিটিউশনাল রিফর্মস সম্পর্কে বলা হচ্ছে। এবং 1930-তে এই সাইমন কমিশন এদের রিপোর্ট দিলেন। কি দিল? যে ডায়ারকি অ্যাবলিশ করা হলো প্রভিন্সে, কিন্তু কমিউনাল ইলেকটোরেটটাকে কিন্তু অ্যাবলিশ করলো না। গান্ধীজি এই প্রভিশনের ঘোর বিরোধিতা করেছিলেন। এই রিপোর্টের ভিত্তিতে যে গোলটেবিল বৈঠকগুলো হলো, গান্ধীজি কিন্তু এই গোলটেবিল বৈঠকে যাননি। বাবা সাহেব আম্বেদকর গেছিলেন। কমেন্টে অ্যান্সার করো, বাবা সাহেব আম্বেদকর কোন গোলটেবিল বৈঠকে গেছিলেন? এরপরে আসলো কোথায়? অগাস্ট 1932। তখন ব্রিটিশ পিএমকে র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের স্বায়ত্তশাসন নিয়ে তিনি একটি স্কিম দিলেন, যেটাকে আমরা বলি কমিউনাল অ্যাওয়ার্ড। এই কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে এই যে সাম্প্রদায়িকতা, একে কম করার চেষ্টা করা হলো না, বরং এটাকে আরও ইন্টেন্সিফাই করার চেষ্টা করা হলো। কী করার চেষ্টা করা হলো? বললো, দেখো, মুসলিমরা অলরেডি পাচ্ছে, শিখ পাচ্ছে, অ্যাংলো ইন্ডিয়ান পাচ্ছে, ইন্ডিয়ান খ্রিস্টান পাচ্ছে, ইউরোপিয়ান পাচ্ছে, কেন না ব্যাকওয়ার্ড ক্লাসদেরও সেপারেট ইলেকটোরেট দিয়ে দেওয়া হোক? আজকে আমরা হিন্দু মুসলিম করছি, হিন্দু মুসলিম এক হাও বলছি, কিন্তু ব্রিটিশরা দেখো কিভাবে ভেঙেছে। হিন্দু সমাজ থেকে দলিতকে আলাদা করবার জন্য এদেরকে আবার বলছে সেপারেট ইলেকটোরেট দাও। গান্ধীজি এই কমিউনাল অ্যাওয়ার্ডের খুব বিরোধিতা করলেন এবং ইয়ারবাদা জেল পুনাতে আমরণ অনশনের জন্য উনি বসে গেলেন। আলটিমেটলি ব্রিটিশ মানতে বাধ্য হলো এবং পুনা প্যাক্ট সাইন করলেন। এই পুনা প্যাক্ট কি? ডক্টর বি.আর. আম্বেদকর এবং কংগ্রেসের মধ্যে এই পুনা প্যাক্ট এগ্রিমেন্ট হলো একটা, ডক্টর বি.আর. আম্বেদকর এবং কংগ্রেসের মধ্যে। ডক্টর বি.আর. আম্বেদকর শিডিউল কাস্টদের এবং শিডিউল ট্রাইবদের একজন বরিষ্ঠ নেতা। এই পুনা প্যাক্টের মাধ্যমে বলা হলো যে না, ঠিক আছে, হিন্দু জয়েন্ট ইলেকটোরেটই থাকবে, এসসি এসটিদের আলাদা কোনো ইলেকটোরেট কোটা দেওয়া হচ্ছে না, কিন্তু কি করা হবে, এখানে এসসিদের জন্য কিছু সিট রিজার্ভ করা হবে। এবং এই যে 1932 কমিউনাল অ্যাওয়ার্ড এবং পুনা প্যাক্টের পরে এই মডিফাই অ্যাওয়ার্ডটাকে আমরা দেখতে পাবো কোথায়? যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। নাও আজকে আমাদের যে ভারতীয় সংবিধান, তার একটা মেজরিটি জায়গা আসছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা একটা বিরাট বড়সড় ডকুমেন্ট। ভারতবর্ষে ব্রিটিশরা যত রকম অ্যাক্ট এনেছে তার মধ্যে সবথেকে বড় অ্যাক্ট এটাই। 321টা আর্টিকেল এবং 10টা শেডিউলে বিভক্ত ছিল এটা। এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো? এই অ্যাক্টের মাধ্যমে অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার কথা বলা হলো, কিন্তু এটা কখনোই ফুলফিল সেই টাইমে হয়নি। কেন হয়নি? দেখো, অল ইন্ডিয়া ফেডারেশনে যুক্ত হতে কারা ছিল না? প্রিন্সলি স্টেটরা চাইল না। যদিও প্রিন্সলি স্টেট কোনগুলো? প্রিন্সলি স্টেট মানে ব্রিটিশ ডোমিনিয়নের যে স্টেটগুলো
নিজেদের রাজা দ্বারা শাসিত সেগুলোই প্রিন্সলি স্টেট। তাহলে রাজা তো আমি আছি, আমার উপরে ব্রিটিশ ক্ষমতা আছে, কিন্তু আমি তো রাজা, আমি আমার জায়গার তো বস। কিন্তু ফেডারেশনে যদি যোগ দেই, তাহলে যদি আমি আমার স্থানটা হারিয়ে ফেলি, যদি আমি মানে এই কৃষকদের শোষণ করে যে অর্থগুলো উপার্জন করছি সেই উপার্জনটা হারিয়ে ফেলি, তার জন্য প্রিন্সলি স্টেটরা কিন্তু এই ফেডারেশনে যোগদান করেনি, যার ফলে ফেডারেশন কিন্তু আসেই। এই জিনিসটা কিন্তু ঘটলো। তারপরে কি হলো, আমাদের আইন তৈরি করার জন্য বিভিন্ন লিস্ট তৈরি করা হলো। যেমন প্রথম হচ্ছে ফেডারেল লিস্ট। ফেডারেল লিস্টে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ল বানাবে, এখানে 59টা আইটেম রাখা হলো। 2 নম্বর হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট, যেখানে প্রভিন্সিয়াল গভর্নর ল বানাবে উইথ দ্য হেল্প অফ দ্য মিনিস্টার্স, 54 আইটেম রাখা হয়েছে। দেন কনকারেন্ট লিস্ট, যেখানে আমাদের সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দুজনই ল বানাতে পারবে, এইটা এখানে আমাদের 36 আইটেম রাখা হয়েছে। এই লিস্টের বাইরে যে অন্যান্য বিষয়বস্তু বা রেসিডিউরি পাওয়ার, সেটা ভাইসরয়ের হাতেই ন্যস্ত থাকলো। ওকে, প্রভিন্সে ডায়ার্কিকে অ্যাবলিশ করে দেওয়া হলো। প্রভিন্সিয়াল গভর্নরদের অটোনমি দেওয়া হলো, যে তারা নিজেদের মতো কাজ করতে পারবে। রেসপন্সিবল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হলো। অর্থাৎ রেসপন্সিবল গভর্নমেন্ট কি, আজকের দিনের গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্ট কাজ করবে কি, মিনিস্টার বা মন্ত্রিসভার অ্যাডভাইস অনুসারে। 37 থেকে 39 এই 2 বছর এটা খুব ভালোভাবে চলেছিল, এবং এই 2 বছরে কংগ্রেস আইনসভায় অনেক শোধন এনেছে, এবং এই টাইমে আমাদের যেটা হলো, ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি একটু শোধরানোর চেষ্টা করা হলো। ঠিক আছে, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে ডায়ার্কি আনা হয়েছে। ফেডারাল সাবজেক্ট বা সেন্ট্রাল সাবজেক্টকে 2টো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে, রিজার্ভ সাবজেক্ট অ্যান্ড ট্রান্সফার্ড সাবজেক্ট। ওকে, আর একটা জিনিসকে মাথায় রাখতে হবে, মেন প্রভিন্স যেগুলো আছে, এই 11টার মধ্যে 6টা প্রভিন্সে কি করা হচ্ছে, বাইক্যামেরালিজম আনা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিছু কিছু স্টেটে বাইক্যামেরালিজম দেখা যায়, অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস দেখা যায়, বিধানসভা এবং বিধান পরিষদ দেখা যায়। তোমরা কমেন্টে জানাবে কটা স্টেটে দেখা যায় এবং স্টেটগুলোর নাম কী কী। তাহলে এই 6টা কী কী, বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, বিহার, আসাম এবং ইউনাইটেড প্রভিন্স। এতে লেজিসলেটিভ কাউন্সিল আসলো এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি আসলো, রাইট? এই জিনিসটা কিন্তু আসলো। নাও দেখো, অ্যাক্ট কত সালে, 1935। 1935 ইকোনমিতে একটা ইম্পর্টেন্ট জিনিস, ব্যাঙ্কিং সেক্টর রিফর্ম আসলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হলো। কোন কমিশনের নির্দেশে, হিল্টন ইয়ং কমিশনের নির্দেশে। রাইট? অডিটর জেনারেল অ্যাপয়েন্ট করা হলো বিভিন্ন অ্যাকাউন্টের অডিট করবার জন্য। আর কি,
1937-এ ফেডারাল কোর্ট স্টাবলিশ করা হলো। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি কোর্টের হায়ারার্কি, সবার নিচে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের উপরে আমাদের হাইকোর্ট, হাইকোর্টের উপরে আমাদের সুপ্রিম কোর্ট। আর এই যে ফেডারাল কোর্ট, এটাই বেসিক্যালি আজকের দিনের সুপ্রিম কোর্ট। রেলওয়েকে অ্যাডমিনিস্ট্রেট করার জন্য ফেডারাল রেলওয়ে অথরিটি তৈরি করা হলো। স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হলো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বিভিন্ন পরীক্ষাগুলো দেই না, এই যে WBCS দেই, তারপর UPPCS হয়, BPSC হয়, এই যে এক্সামগুলো হয়, এগুলো কি স্টেট পাবলিক সার্ভিস কমিশন নেয়? তেমনি এই পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। আমরা ভারতবর্ষের স্বাধীনতার দিকে চলে এসেছি। আমরা সবাই জানি 15 অগাস্ট 1947 আমাদের জন্য একটা বিশেষ দিন, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ব্রিটিশরা এতক্ষণে বুঝে গেছে যে এইভাবে ভারত শাসন করা সম্ভব নয়। ভারতবর্ষের শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভারতীয়দের হাতে ন্যস্ত করে দিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে। তার জন্য কিছু আমাকে ক্রোনোলজি মাথায় রাখতে হচ্ছে যে ফেব্রুয়ারি 20, 1947, ফেব্রুয়ারি 20, 1947, ব্রিটিশ PM ক্লেমেন্ট এটলি ডিক্লেয়ার করলো যে 30শে জুন 1948 আসতে আসতে সম্পূর্ণ পাওয়ার ভারতবর্ষের শাসন ব্যবস্থার ভারতীয়দের হাতে তুলে দেওয়া হবে এবং ভারতকে সম্পূর্ণ স্বাধীন দেশ বলে ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু এখানেই ঘটল একটা ব্লান্ডার বা গণ্ডগোল। মুসলিম লীগ ভারতীয়দের সাথে থাকতে চাইলেন না। এরা দাবি করলেন সেপারেট কান্ট্রির আমাদের দেশের কাছেই একটা কুকুরের মতো দেখতে বা কুত্তার মতো দেখতে ম্যাপ দেখতে পাওয়া যায় না, সেই কান্ট্রিটা পাকিস্তান দাবি করল। এবার ধীরে ধীরে আমরা চলে আসছি জুন 3, 1947। ব্রিটিশ গভর্নমেন্ট বললেন যে ভারতীয় সংবিধান কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির নির্দেশ অনুসারে হবে এবং সেই মতো 1946 সালে কি তৈরি করা হলো? কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি করা হলো, সাংবিধানিক পরিষদ তৈরি করা হলো এবং বলা হলো যে এই সাংবিধানিক পরিষদ নিজের পূর্ণ স্বাধীনতার মাধ্যমে কার্য করতে পারবে। আর সেম ডেটে দেখো পরিস্থিতি এই জুন 3, 1947 আস্তে আস্তে এতটাই খারাপ হয়ে গেছে যে তখন আর উপায় ছিল না। লর্ড মাউন্টব্যাটেন এই সময়কার ভাইসরয়,
তিনি পার্টিশন প্ল্যান দিলেন, এবং এই পার্টিশন প্ল্যান কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই অ্যাকসেপ্ট করল। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এবার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পার্টিশন তৈরি হলো। এই অ্যাক্ট অনুসারে ভারতবর্ষ এখন ব্রিটিশ রুলের এন্ড করা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে, এবং 15ই আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীন হলো। ঠিক আছে, এবং 14ই আগস্ট মধ্যরাতে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান কোন জায়গাগুলো ইনক্লুড করলো? ওয়েস্ট পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, ইস্ট বেঙ্গল বর্তমানের বাংলাদেশ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, আসামের সিলেট ডিস্ট্রিক্ট, এইগুলো। ঠিক আছে, এবং এই অ্যাক্টের মাধ্যমে এই ইন্ডিয়ান প্রভিন্স এবং যে পাকিস্তান প্রভিন্স, এদের দুজনকেই বলা হলো তাদের রাইট থাকবে ব্রিটিশ কমনওয়েলথের মেম্বার হওয়ার জন্য বা ব্রিটিশ কমনওয়েলথ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা কি ব্রিটিশ কমনওয়েলথের মেম্বার? তোমরা আমাকে বলবে যে আমরা কত তারিখ থেকে ব্রিটিশ কমনওয়েলথের মেম্বার হয়েছি। ঠিক আছে, প্রিন্সলি স্টেটগুলো ছিল, প্রিন্সলি স্টেটকে স্বাধীনতা দেওয়া হলো যে তোমরা আইদার ইন্ডিয়ান ডোমিনিয়নে যুক্ত হতে পারো, পাকিস্তানের ডোমিনিয়নে যুক্ত হতে পারো, বা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারো। এই পাওয়ারটা কিন্তু দেওয়া হলো প্রিন্সলি স্টেটদের। ঠিক আছে, ওকে, নাও এই অ্যাক্টের মাধ্যমে অনেক কিছুকে বাদ দেওয়া হচ্ছে। কি বাদ দেওয়া হচ্ছে? ভাইসরয়ের অফিস বাদ হয়ে গেল। তারপর কি, সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া এর অফিস অ্যাবলিশ হলো, এবং এর পাওয়ার কোথায় গেল? সেক্রেটারি অফ স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্সের হাতে গেল। বিভিন্ন ইংল্যান্ডের রাজা কর্তৃক ভারতীয় রাজাদের যে টাইটেল দেওয়া হতো, সেই টাইটেল দেওয়ার প্রথা বন্ধ হলো। ব্রিটিশ মোনার্কের ভিটো পাওয়ার নষ্ট হলো, বা ব্রিটিশ মোনার্কের হাতে আর পাওয়ার থাকলো না যে কোনো রকম আইনকে রিজার্ভ করে রেখে দেওয়ার। সিভিল সার্ভেন্ট অ্যাপয়েন্ট হবে এবার কি আমাদের নিজের স্টেটের মাধ্যমে। দেখো নাও, দুটো যে ডমিনিয়ন তৈরি হলো ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদের জন্য কিং কি করলেন? গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট করা হলো। এবং বিলের প্রতি তার সহমতি জানানোর কথা বলা হলো। ব্রিটিশ ক্রাউনের আর কোনো রেসপন্সিবিলিটি থাকলো না। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কে পাওয়ার দেওয়া হলো, তারা ব্রিটিশের তৈরি যে বিভিন্ন অ্যাক্ট সেগুলোকে চাইলে রাখতে পারে, চাইলে না রাখতে পারে,
চাইলে যে অংশটা প্রয়োজনীয় সেটা রাখতে পারে, বা নিজেদের ইচ্ছা মতো যে কোনো অ্যাক্ট তৈরি করতে পারে। এবং নতুন কনস্টিটিউশন তৈরি হওয়া না পর্যন্ত দেশ শাসন কিভাবে হবে, 1935 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল তার অনুসারে। কিন্তু এই যে দুটো ডমিনিয়ন অফ পাকিস্তান এবং ডমিনিয়ন অফ ইন্ডিয়া, এদেরকে পাওয়ার দেওয়া হলো যে তোমরা চাইলে এই 1935 অ্যাক্টকেও অ্যামেন্ড করে ব্যবহার করতে পারো। মিডনাইট অফ 13 পাকিস্তান স্বাধীন হলো, দেন আমাদের 15 আগস্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট স্টেট হলো। এইভাবে আমাদের ব্রিটিশ শাসন এন্ড হচ্ছে এবং পাওয়ার ট্রান্সফার হচ্ছে আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড মাউন্টব্যাটেনের হাতে, এবং লর্ড মাউন্টব্যাটেন জওহরলাল নেহেরুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট করল। এবং 1946 সে যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ভারতের ফার্স্ট পার্লামেন্ট হিসাবে কাজ করবে। আই থিঙ্ক এই অবধি কথাবার্তা ক্লিয়ার। নাও দেখো, যতক্ষণ না ভারতের আমাদের নতুন কনস্টিটিউশন আসছে বা ফার্স্ট ইলেকশন হচ্ছে, ততক্ষণ তো বিচার ব্যবস্থা চালাতে হবে। তার জন্য ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হলো। এই ইন্টারিম গভর্নমেন্টে কার হাতে কী পাওয়ার ছিল এইগুলো আমাকে জানতে হবে। যে প্রথম আমাকে জানতে হবে জওহরলাল নেহেরু এই ইন্টারিম গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমনওয়েলথ রিলেশন, এইগুলোর পাওয়ার ন্যস্ত করা হলো। সর্দার বল্লভভাই প্যাটেল, এনার হাতে পাওয়ার দেওয়া হলো হোম, বিভিন্ন ইনফরমেশান, ব্রডকাস্টিং, রেডিও, এর পাওয়ার দেওয়া হলো। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেওয়া হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার। জন মাথাইকে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি সাপ্লাইসের। জগজীবন রামকে দেওয়া হচ্ছে লেবারের। সর্দার বলদেব সিংকে দেওয়া হচ্ছে ডিফেন্স। আচ্ছা, জগজীবন নাথ মণ্ডল, এনাকে দেওয়া হচ্ছে লর। তারপর আসফ আলীকে দেওয়া হচ্ছে রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট। এই কটা মাথায় রাখলেই আমাদের চলবে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পড়তে হবে তা কিন্তু নয়। আচ্ছা, যখন ফার্স্ট ক্যাবিনেট তৈরি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার 1947, জওহরলাল নেহেরু আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমনওয়েলথ রিলেশন, সায়েন্টিফিক রিসার্চ, এগুলোর হেড। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে হোম অ্যাফেয়ার্স, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। রাজেন্দ্র প্রসাদ ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার। মৌলানা আব্দুল কালাম আজাদ এডুকেশনাল মিনিস্টার। জন মাথাই হচ্ছে রেলওয়ে মিনিস্টার। তারপর আর.কে শাগনাম চেট্টি ফাইন্যান্স মিনিস্টার। ডক্টর বি.আর. আম্বেদকর ল মিনিস্টার। জগজীবন রাম লেবার মিনিস্টার। বলদেব সিং ডিফেন্স মিনিস্টার। রাজকুমারী অমৃত কৌর হেলথ মিনিস্টার। এই কটাকে আমাকে একটু মাথায় রাখলে চলে যাবে। এইখানে আমাদের লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো। আমরা পরের দিন এর ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে পর্যালোচনা করব।